নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস। জানাবো 50% শুল্ক ভারত থেকে পোশাক কেনা স্থগিত করেছে মার্কিন কোম্পানি, দিশেহারা ভারত। এবং সর্বশেষ জানাবো নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভারতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এর ঠিক আগে পরে শেখ পরিবারের সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি, এমনকি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন। এবার বিদেশে বসেই দেশের নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে যাচ্ছেন কার্যত নিষিদ্ধ এই দলটি। ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন, যদিও তাদের এই কথাবার্তায় অনুশোচনার লেশ মাত্র নেই। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে। সরকার ও এখনকার সক্রিয় দলগুলো আওয়ামী লীগ ও এর মিত্র দলগুলোকে বাদ দিয়ে একতরফা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে বলে দলটির অভিযোগ। সে কারণে দলটি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। ক্ষমতার মসনদ হারানো 1 বছর পরেও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপ নেই দলটির, বরং সেই পুরনো ভুল পথে এখনো চলছে ক্ষমতাচ্যুত দলটি। বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের এখন মূল টার্গেট যে কোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা, পাশাপাশি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধরানো। এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর পায়তারা করছে নেতাকর্মীরা। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে, সেই দুর্নীতিবাজ লুটেরা নেতারা এখনো বিদেশে বসে কলকাঠি নাড়ছেন। ক্ষমতা হারানোর পর 1 বছর হয়ে গেলেও তাদের কারো মধ্যে ভুল স্বীকারের তাগিদ নেই ন্যূনতম অনুতাপ, বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গেছেন। দেশের সাধারণ মানুষ, এমনকি দলের মাঠ পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতক এই নেতারা। উল্টো আরো বিদেশ ভুঁইয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ ও সুখের জীবন কাটাচ্ছেন তারা, আর দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে উস্কে দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম যুগান্তরকে বলেন, এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলো, তারপরেও দলটির কোনো নেতাকর্মী আত্মোপলব্ধি নেই, বোধোদয় নেই, বরং নিজেদের ভুলগুলোর পক্ষেই সাফাই গিয়ে যাচ্ছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক কাঠামোর ভেতর নিয়ে গেছে। দলটির নেতারা সীমাহীন দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি ভিন্নমত দমনের পুরানীতি গ্রহণ করে, যার খেসারত দিতে হয়েছে তাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আওয়ামী লীগের একজন নেতাও এখন পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেনি, বরং দেশের পরিস্থিতি অশান্ত করতে বিদেশের মাটিতে বসে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন পলাতক নেতা যুগান্তরের সঙ্গে আলোচনায় অনেকটা আক্ষেপের সুরে বলেন, ক্ষমতার 15.5 বছর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফম ও বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ একটি প্রভাবশালী চক্রের হাতে আওয়ামী লীগ জিম্মি ছিল। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার বদলে সর্বত্র স্বজনপ্রীতির রাজনীতি করছেন তারা। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দিনের পর দিন চেষ্টা করেও সাধারণ নেতাকর্মীরা ক্ষমতাধর এই নেতার দেখা পেতেন না। লন্ডন প্রবাসী নেতা বলেন, 5 আগস্টের ঘটনায় শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানোটা যখন অপরিহার্য, ঠিক তখন সেই ওবায়দুল কাদের সহ পুরনো সিন্ডিকেট ফের সরব এবং সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই বিদেশে বসে এখন আওয়ামী লীগের হাল ধরতে চাইছে। এরা হাল ধরলে আওয়ামী লীগের যে অস্তিত্বটুকু এখন পর্যন্ত আছে তাও আর থাকবে না। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কলকাতায় পালিয়ে থাকা ওবায়দুল কাদের দীর্ঘদিন চুপচাপ থাকার পর ফের সরব হয়েছে। নিজের অবস্থান সংহত করার জন্য পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। সম্প্রতি কলকাতার মার্কুইস স্ট্রিটে বাংলা খাবার নামে একটি রেস্টুরেন্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের, আফম ও বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, যুবলীগ নেতা নূর নবী চৌধুরী, শাওন, ইসমাইল হোসেন সম্রাট, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময়
সময় উপস্থিত ছিলেন। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা। পুলিশ সদর দফতরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার রাতে টেলিফোনে যুগান্তরকে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপতৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোয়েন্দা সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে, ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন। তিনি আরও বলেন, কিছু লোক সামাজিক মাধ্যমে এসে অপপ্রচার চালাচ্ছে, তাদের উপর কঠোর নজরদারি রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুমাইয়াকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আর মেজর সাদিকুল হক সেনা হেফাজতে রয়েছেন। এর আগে 13 জুলাই রাজধানী ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বলা হয়, 8 জুলাই একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করছিলেন। 50% শুল্ক ভারত থেকে পোশাক কেনা স্থগিত করেছে মার্কিন কোম্পানি, দিশেহারা ভারত। যুক্তরাষ্ট্র বাড়তি পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ভারতের তৈরি পোশাকের অর্ডার স্থগিত করেছে বেশ কয়েকটি কোম্পানি। পাশাপাশি অনেক কোম্পানি ভারত থেকে পোশাক কারখানা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথাও ভাবছেন। এতে দেশটির তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়ছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। রয়টার্স বলছে, কিছু মার্কিন ক্রেতা তাদের অর্ডার স্থগিত রেখেছে, আর কিছু ক্রেতা জোর দিচ্ছে উৎপাদন যেন এমন দেশে সরিয়ে নেওয়া হয় যেখানে শুল্কের হার কম। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড গ্যাপ ও কোলস এ পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল জানিয়েছেন, নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর অনেক ক্লায়েন্ট তাদের কল করছেন। তারা বাড়তি খরচ বহন, উৎপাদন অন্য দেশে সরিয়ে নেওয়া হবে কিনা তা জানতে চাচ্ছেন। পার্ল গ্লোবালের কারখানা রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পল্লব ব্যানার্জি রয়টার্সকে বলেন, সব ক্রেতা ইতিমধ্যে আমাকে ফোন করেছেন। তারা চাচ্ছেন আমরা যেন ভারতে না থেকে অন্য দেশে উৎপাদন স্থানান্তর করি। যুক্তরাষ্ট্রের সবশেষ ঘোষণা অনুযায়ী ভারতের পণ্যের উপর মোট 50% পারস্পরিক শুল্ক আরোপ করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার থেকে 25% কার্যকর হয়েছে। আগামী 28 আগস্ট থেকে আরও 25% কার্যকর হওয়ার কথা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও বাংলাদেশ পণ্যের উপর 20% এবং চীনের উপর 30% শুল্ক আরোপ করা হচ্ছে। ভারত থেকে রিচাকো এক্সপোর্টস চলতি বছর যুক্তরাষ্ট্র $113 মিলিয়ন পোশাক রপ্তানি করছে। তাদের ক্লায়েন্টদের মধ্যে আছে জে ক্রু গ্রুপ। রপ্তানি হওয়া এই পরিমাণ পোশাক ভারতের বিভিন্ন কারখানায় তৈরি হয়। রিচাকো এক্সপোর্টসের ব্যবস্থাপক দীনেশ রহেজা বলেন, এই শিল্পে এখন খরা দেখা দিয়েছে। আমরা নেপালের কাঠমান্ডুতে উৎপাদনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছি। ভারতের শীর্ষ পোশাক প্রস্তুতকারক রেমন্ডের অর্থ বিভাগের প্রধান অমিত আগারওয়াল বলেছে, ইথিওপিয়ান মার্কিন শুল্ক মাত্র 10%, তাই তারা সেখানকার একটি কারখানায় উৎপাদন বাড়ানোর কথা চিন্তা করছেন। আগামী 3 মাসের মধ্যে কার্যক্রম শুরু হতে পারে। ভারতে নিটওয়ার রাজধানী হিসেবে পরিচিত তামিলনাড়ুর তিরুপ্পুর, এখান থেকে মোট পোশাক রপ্তানির প্রায় 1/3 যোগান দেওয়া হয়। চলতি বছরের শুরুতে এখানকার রপ্তানিকারকরা ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী ছিলেন, কিন্তু বর্তমানে তাদের মাঝে নানা শঙ্কা তৈরি হয়েছে। কটন ব্লসম ইন্ডিয়ার নির্বাহী পরিচালক নবীন মাইকেল জন বলেন, তিরুপুরে কিছু কারখানাকে ক্রেতারা অর্ডার স্থগিত রাখতে বলেছে, আবার কেউ কেউ 50% শুল্ক পুরোপুরি কার্যকর হওয়ার আগেই যতটা সম্ভব পণ্য পাঠিয়ে দিতে চাচ্ছেন। তিরুপুরে তৈরি হওয়া কিছু পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে মাত্র $1 কেনা যায়, আবার নারী পুরুষের টি-শার্টের দাম পড়ে মাত্র $3 থেকে $5। তিরুপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন থিরুকুমারন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে সব পোশাকের উপরে 50% শুল্ক আরোপ হতে যাচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভারতে। গত 5 আগস্টের পর আর প্রকাশ্যে দেখা যায়নি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে। তবে সরকার পরিবর্তনের পর তার অবস্থান নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। তার অবস্থানের সঠিক তথ্য নিয়ে অনেকেই সে সময় সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা তার অনলাইন সংস্করণে প্রকাশিত এক সংবাদে জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতে অবস্থান করছেন। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সাদ্দাম হোসেন ভারতে অবস্থান করছেন। তার বিষয়ে নানা তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসিকে সাদ্দাম হোসেন বলেন, গত 1 বছর ধরে ক্যাম্পাসটা খুব মিস করি। দেশে থাকলেও যে গত 1 বছরে ক্যাম্পাসে যেতে পারতাম তা নয়। হাজার হাজার ছাত্রলীগের কর্মী সমর্থক তারা তো দেশে থেকেও ক্যাম্পাসে যেতে পারছে না 1 বছর ধরে। তাদের
তাদের ক্লাস করতে দেওয়া হয় না, তারা পরীক্ষা দিতে পারেন না, পাশ করলেও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এদের সবার শিক্ষাক্রমটাই শেষ করে দেওয়া হয়েছে, বলছিলেন মিস্টার হোসেন। এটা যে শুধু ছাত্রলীগের কর্মীদের সঙ্গে করা হচ্ছে তা নয়, আওয়ামী লীগ করেন বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন পরিবারের ছাত্রছাত্রীদের সঙ্গেও এই একই ঘটনা ঘটছে। শুধু যে কলেজ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তাও নয়, এইচএসসি পরীক্ষা দিতে পারেনি বহু ছাত্রছাত্রী, শুধুমাত্র তারা আওয়ামী লীগ ঘরানার পরিবারের সন্তান বলে বলছিলেন সাদ্দাম হোসেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।